নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে আগামী মঙ্গলবার। শনিবার সন্ধ্যায় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা bdnews24.com কে তথ্য জানিয়েছেন। একই দিনে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে বলে আরেক কর্মকর্তা জানিয়েছেন। সেজন্য প্রস্তুতি শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সেটি হলে বুধবার থেকে অফিস শুরু করবেন নতুন সরকারের মন্ত্রীরা। ল্যান্ডস্লাইড বিক্রি পাওয়ার পরপরই তারেক রহমানকে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আর শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং তার বিচার নিয়ে। বিদেশি সাংবাদিকদের প্রশ্নের জবাবে অবশ্য তারেক রহমানের জবাব ছিল বেশ কৌশলী। তিনি বলেছেন, এটি নির্ভর করবে আইনি প্রক্রিয়ার উপর। এরই মধ্যে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষণ মিশন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে নতুন সরকারের কাছে সুপারিশ করেছে। একই রকম সুপারিশ জমা দেবে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ পর্যবেক্ষণ মিশন। সূত্রগুলো বলছে, ভোটের আগে থেকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তোলার বিষয়ে আন্তর্জাতিক পক্ষগুলোর যে চাপ ছিল সেটি নিয়ে এখন ভাবতে হচ্ছে বিএনপিকে। তবে কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তোলা হবে সেটি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হলেও শিগগিরই বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়ার পথে হাঁটতে পারে নতুন সরকার। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। এনসিপির মুখপাত্র এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, বিএনপির সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের কার্যক্রম শুরু হচ্ছে। 1.5 বছর ধরে বন্ধ থাকা আওয়ামী লীগের পার্টি অফিস বিএনপি নেতাকর্মীরা খুলে দিচ্ছেন। এক্ষেত্রে স্পষ্ট বোঝা যায় আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের গোপন আতাতের মাধ্যমে তারা জয়লাভ করেছে। 13 ফেব্রুয়ারি রাতে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী ফলাফল পর্যালোচনা ও দলীয় অবস্থান নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন কথা বলেন এনসিপির মুখপাত্র। এর ঠিক একদিন পরে ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উড়িয়েছে 7-8 জনের একটি দল। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সালাম জানান। শনিবার দুপুরের পর 7-8 জনের ওই দলটি আওয়ামী লীগের কার্যালয় ভবনের সামনে আসে, যে ভবনে বছর দেড়েক ধরে ঝুলতে দেখা গেছে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট লেখা একটি ব্যানার। ঘটনাস্থলের পাশের ফুটপাতের একজন ব্যবসায়ী বলেন, একদল লোক জাতীয় পতাকা নিয়ে এসে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে সালাম জানায়। পরে তারা পতাকাটি বিদ্যুতের একটি খুঁটির সঙ্গে বেঁধে রেখে চলে যান। গত বছরের 5ই আগস্ট গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলটির কার্যালয়ে ছাত্র জনতার রোষণালে পড়ে। তছনছ করার পর আগুন দেওয়া হয় 10 তলা ভবনটিতে। এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এই ভবনে ময়লা আবর্জনার স্তূপ জমেছে। ভাসমান মানুষের নেশার আড্ডা জমতে এখানে। কেন্দ্রীয় কার্যালয় ছাড়াও রাজধানীর তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় ও ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। তখন থেকে এই 3 ভবন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। গত 18 মাস ধরেই সারা দেশের আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনগুলোর কার্যালয়গুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বিশেষ করে গত বছরের মে মাসে নিষেধাজ্ঞা আরোপ করার পর দলটির নেতাকর্মীরা কার্যত লুকিয়ে বা গোপনে সাংগঠনিক তৎপরতা চালাচ্ছে। নিষেধাজ্ঞার কারণে দলটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ছিল না। দেশীয় আন্তর্জাতিক মহল থেকে বড় একটি রাজনৈতিক দলের উপর নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি নিয়ে নানা ধরনের আপত্তি ছিল। এমনকি জাতিসংঘ তাদের রিপোর্টেও কোনো দলকে নিষেধাজ্ঞা না দেওয়ার পরামর্শ দিয়েছিল। কমনওয়েলথ নির্বাচনের আগে বেশ কয়েকবার এ নিয়ে সরকারের সাথে কয়েক দফা বৈঠক করেছে। রিকনসিলিয়েশনের জন্য উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা এবং সাবেক প্রধান বিচারপতিকে দক্ষিণ আফ্রিকা নিয়ে গিয়েছিল সংস্থাটির নির্বাচন পর্যবেক্ষক টিম ভোটের আগেও সরকারের সাথে এ নিয়ে কথা বলেছিল। নির্বাচন পর্যবেক্ষণ শেষে কমনওয়েলথ টিম নতুন সরকারের কাছে এ ব্যাপারে সুপারিশ করেছে। তাদের সুপারিশে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা উচিত। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এক রিপোর্টে বলা হয়েছে, প্রতিনিধি দলটি জানায়, নতুন সরকারের প্রতি আমাদের সুপারিশ থাকবে ভবিষ্যতে আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা। একই ধরনের সুপারিশ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ পর্যবেক্ষণ মিশন। তাদের দৃষ্টিতে অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে সমাজের সব প্রতিনিধিশীল গোষ্ঠীর অংশগ্রহণই মুখ্য বিষয়। শনিবার সংবাদ সম্মেলনে সংস্থাটি বলেছে, একটি নির্বাচন অংশগ্রহণমূলক হলো কিনা তা শুধু ভোটের হার দিয়ে বোঝায় না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কমনওয়েলথ ও ইইউ
উভয়ের বক্তব্য একত্রে পড়লে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে। সেটি হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে, বিরোধী কণ্ঠকে দমন করে, রাষ্ট্রযন্ত্রকে দলীয় স্বার্থে ব্যবহার করে কোনো নির্বাচনই প্রকৃত অর্থে গণতান্ত্রিক হতে পারে না। ভোট কেন্দ্রে ব্যালট পড়লেও যদি রাজনৈতিক প্রতিযোগিতার মাঠ অসম হয়, তবে সেই ভোট কেবল সংখ্যার খেলা, জনগণের প্রকৃত রায় নেয়। ভূমিধস বিজয়ের পর তারেক রহমানকেও আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে বিদেশি সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হয়। শনিবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর প্রশ্নে এটি আইনি প্রক্রিয়ার উপর নির্ভর করে বলে উত্তর দেন তারেক রহমান। বিদেশি এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের মানুষের মধ্যে যেখানে আওয়ামী লীগের অনেক সমর্থক রয়েছে, সেই বিবেচনায় সমস্যার সমাধান বা মিটমাটের জন্য পরিকল্পনা কি? এমন প্রশ্নের উত্তরে নতুন সম্ভাব্য প্রধানমন্ত্রী বলেন, এর সমাধান আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে হবে। সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়, বিএনপি সরকার শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির মামলা চালিয়ে যাবে কিনা। এমন প্রশ্নের কোনো উত্তর দেওয়া হয়নি। আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় বা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটি বিচার বিভাগের বিষয়। আন্তর্জাতিক অপরাধ আদালতের বিষয়ে বিচার বিভাগকে নির্বাহী এবং আইনি সবার কাছ থেকে আলাদা রাখার কথা বলেন তিনি। সূত্রগুলো বলছে, 3টি দেশের রাষ্ট্রদূত, বেশ কয়েকটি বিদেশি সংস্থা ভোটের আগেই তারেক রহমান এবং বিএনপির শীর্ষ নেতাদের সাথে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলেছিলেন। প্রশ্ন হলো, জাতীয় ও আন্তর্জাতিক চাপে যদি দলটি নিষেধাজ্ঞা তুলতে হয়, তাহলে কোন প্রক্রিয়া আগাবে নতুন সরকার? সূত্রগুলো বলছে, এক্ষেত্রে বিএনপির বেশিরভাগ শীর্ষ নেতৃবৃন্দ আইনি পথেই হাঁটতে চায়। সন্ত্রাস বিরোধী আইনের দোহাই দিয়ে অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল, অথচ আইনটিতে দলের কার্যক্রম নিষিদ্ধের কোনো বিধানই ছিল না। সেজন্য নতুন সরকার আদালতের মাধ্যমে এর সুরাহা করতে চায়। কারণ যেহেতু আইনে এ ধরনের বিধান নেই, তাই আদালতের রায় আওয়ামী লীগের পক্ষে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে বিএনপির একাধিক নেতা বলেছেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি শেখ হাসিনার বিচারের বিষয়টি নিয়ে নতুন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে দ্রুত। কারণ বিষয়টিতে ভারতের সাথে বাংলাদেশের নতুন সরকারের সম্পর্ক অনেকখানি জড়িত। তাছাড়া আওয়ামী লীগের বহু নেতাকর্মীর বিরুদ্ধে মামলা আছে। বেশিরভাগ নেতাকর্মী পলাতক। তাদের বিরুদ্ধে হরে দরে হওয়া মামলাগুলো পর্যালোচনা করে ব্যবস্থা নিতে হবে। বিএনপির একটি সূত্র বলছে, কমনওয়েলথের সুপারিশে খুব তাড়াতাড়ি বিএনপি রিকনসিলিয়েশনের উদ্যোগ নিতে পারে। সেক্ষেত্রে নতুন সরকার নিরপেক্ষ সিনিয়র আইনজীবীদের পরামর্শ নিতে পারে দ্রুত। বিস্মিত সম্ভবত হতেই হয় যে এই খবর একরকম নিশ্চিত করে আমার দেশ পত্রিকা বলছে যে এ দুজনের বাইরে যে দুজনকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে বিএনপি নিচ্ছে, তার মধ্যে একজন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং আরেকজন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। কারণ বিএনপির ভেতরে নাকি এই আলাপ তুঙ্গে যে এরা দুজন এত ভালো কাজ করেছেন যে এদেরকে নিশ্চিতভাবে বিএনপির কাজে লাগানো উচিত পরবর্তী মন্ত্রিসভাতেও। নির্বাচনে তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তারেক রহমান ভাবী প্রধানমন্ত্রী হিসেবে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন মন্ত্রী পরিষদের সদস্যদের বাছাই করে নিতে। কাজেই বিএনপির ভেতর বাইরের বিভিন্ন সূত্র মতে বিভিন্ন খবর সংবাদ মাধ্যমে বেরিয়ে আসছে যে কারা এই মন্ত্রী পরিষদে ঢুকতে যাচ্ছে এবং কারা মন্ত্রিসভায় ঢুকছেন বিএনপির সরাসরি রাজনৈতিক দলের বাইরে থেকে, কিংবা যারা সংসদ সদস্য নির্বাচিত হননি বিএনপির এমন কোন কোন নেতা টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় ঢুকতে পারছেন। একরকম পরিষ্কার, তারেক রহমান এবং বিএনপি সংবিধানের বাইরে গিয়ে ইউনূস সরকারের প্রেসক্রিপশন মতো কোনো শপথ গ্রহণে রাজি হচ্ছেন না এবং সে কারণেই এ বিষয়টা পরিষ্কার করা হয়েছে যে মন্ত্রী পরিষদের যে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে সে শপথ তারা নেবেন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি
শাহাবুদ্দিন চুপ্পুর বাসভবন বঙ্গভবনে। এবং মন্ত্রিপরিষদ সচিব একথা জানিয়ে দিয়েছেন যে নতুন মন্ত্রিসভার শপথ হতে পারে সর্বোচ্চ আগামী 3 থেকে 4 দিনের মধ্যে। বঙ্গভবনে সংবিধান অনুযায়ী এই রাষ্ট্রপতি এ শপথ পড়াবেন। তবে জানিয়ে রাখা ভালো, ইউনূস সরকার এখনো ঠিক করে উঠতে পারে নাই সংসদ সদস্যদের শপথ গ্রহণ করাবেন কারা। প্রেস সচিব শফিকুল আলম আর ইউনূস সরকারের সংবিধান প্রণেতা আলী রিয়াজ, তারা দুজন মিলে সংবাদ সম্মেলনে এসে বলেছেন 17 তারিখের বেশি কিছুতেই দেরি হবে না একটা সংসদ সদস্যদের শপথ পড়াতে। তবে কে শপথ পড়াবেন সেটা তারা পরবর্তীতে জানিয়ে দেবেন। বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী আহমেদের মতো নেতা যারা কিনা বিএনপির দুর্গটা একরকম ধরে রেখেছিলেন পুরো আওয়ামী লীগ শাসনামল জুড়ে, সেই নেতারা মন্ত্রী হচ্ছেন, সেটা খুবই স্বাভাবিক। এবং এরই মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কোনো কোনো সংবাদ মাধ্যম লিখছে যে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় দেওয়া হতে পারে। আর প্রায় প্রত্যেকটি সংবাদপত্র যারা মন্ত্রিসভা কেমন হবে তা নিয়ে খবর লিখছে, মানবজমিন, আমার দেশ পত্রিকা, সারা বাংলা, তারা প্রত্যেকেই বলেছেন যে রুহুল কবির রিজভী আহমেদকে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মঈন খান, বিএনপির আগের আমলেরও মন্ত্রী, এ দুজনকে রাষ্ট্রপতি পদে বিবেচনা করা হচ্ছে, সে খবর আবার দিচ্ছে মানবজমিন পত্রিকা। কিন্তু আমার দেশ পত্রিকা বিস্ফোরক খবর নিয়ে এসেছে। যে বিস্ফোরক খবর কতটা বিস্ময়কর আমি জানি না, কারণ আমি বরাবর বলছিলাম যে তারেক রহমানের ওপর যেমন একটা জাতীয় সরকার গঠনের চাপ থাকবে, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ একটা মন্ত্রিসভা গঠনের চাপ থাকবে, তেমনি তার উপর চাপ থাকবে ইউনূসের সরকার থেকে কয়েকজনকে নিয়ে নেওয়ার। কারণ এদের প্রত্যেকের পক্ষে আসলে আবারও সাধারণ জীবনে ফিরে যাওয়া যেমন সম্ভব হবে না, তেমনি ইউনূস সরকারের নানা অ্যাসাইনমেন্ট পূরণের পুরস্কার হিসেবেও এদের একদলকে বিএনপির নেওয়ারও একরকমের চাপ থাকবে। সেই আশঙ্কা বা সেই সম্ভাবনা আমি বারবারই ব্যক্ত করেছিলাম। এক্ষেত্রে সালেউদ্দিন আহমেদকে অর্থ মন্ত্রণালয়ে রেখে দেওয়া হতে পারে, পরিকল্পনা মন্ত্রণালয়ে ওয়াহিদুদ্দিন মাহমুদকেই রেখে দেওয়া হতে পারে, এই খবর যেমন আমার দেশ দিয়েছে। এবং মনে রাখবেন, সালেউদ্দিন আহমেদ এবং ওয়াহিদুদ্দিন মাহমুদ এ দুজনকেই বিএনপির পরামর্শেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। সালেউদ্দিন আহমেদ অত্যন্ত ঘনিষ্ঠ বিএনপি আমলের গভর্নর ছিলেন। পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনরত ওয়াহিদুদ্দিন মাহমুদ নিজেই সংবাদ মাধ্যমের সামনে কয়েক দফায় বলেছেন যে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যেহেতু সহপাঠী ছিলেন, কাজে তার পরামর্শে এ দফার অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদে তিনি জায়গা পেয়েছেন। কাজে এ দুজনকে বিএনপি তাদের অভিজ্ঞতা এবং বিএনপি ঘনিষ্ঠতার জন্য, বহু দশকের বিএনপি ঘনিষ্ঠতার জন্য রেখে দিতে পারেন এবং মন্ত্রিসভায় তাদেরকে আনা হতে পারে, আমন্ত্রণ জানানো হতে পারে। এই খবর যেমন আমার দেশ দিয়েছে, বিস্মিত সম্ভবত হতেই হয় যে এই খবর একরকম নিশ্চিত করে আমার দেশ পত্রিকা বলছে যে এ দুজনের বাইরে যে দুজনকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে বিএনপি নিচ্ছে, তার মধ্যে একজন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং আরেকজন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। কারণ বিএনপির ভেতরে নাকি এই আলাপ তুঙ্গে যে এরা দুজন এত ভালো কাজ করেছেন যে এদেরকে নিশ্চিতভাবে বিএনপির কাজে লাগানো উচিত পরবর্তী মন্ত্রিসভাতেও। অথচ নভেম্বরে যখন মোস্তফা সরোয়ার ফারুকী নিয়োগ পেয়েছিলেন, তখন কিন্তু বিএনপি জামাত সকল তরফে আওয়াজ উঠেছিল যে এই ব্যক্তিকে ঠিক কে নিয়োগ দিলেন। বিশেষ করে বিএনপি ঘনিষ্ঠ সংস্কৃতি কর্মীরা রীতিমতো ফেসবুকে একের পর এক প্রমাণ হাজির করছিলেন যে আওয়ামী লীগের দশক শাসনামলে মোস্তফা সরোয়ার ফারুকী সরকারি প্রায় সকল অনুষ্ঠানে কিভাবে গুরুত্বের সঙ্গে আমন্ত্রণ পেয়েছেন, যোগ দিয়েছেন। আর তার স্ত্রী বঙ্গবন্ধুকে নিয়ে তৈরি মুজিব সিনেমাতে অভিনয় থেকে শুরু করে শেখ হাসিনা সহ সরকারের মন্ত্রীদের কতটা ঘনিষ্ঠ ছিলেন এবং কিভাবে তাদের সঙ্গে সকল সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে আসছিলেন। এখন এহেন মোস্তফা সরোয়ার ফারুকীকে নেওয়ার জন্য বা রেখে দেওয়ার জন্য বিএনপির ভেতরে কারা বড় ধরনের তদবির করছে সেটা একটা বিস্ময় বটে। যে কে কার তদবিরে মোস্তফা সরোয়ার ফারুকী ইউনূসের মন্ত্রিসভায় ঢুকেছিলেন যেমন জানা যায় না,
তেমনি এখনো জানা যাবে কিনা আমি বলতে পারছি না যে কার তদবিরে তিনি বিএনপির মন্ত্রিসভায় ঢুকে পড়বেন বলে আমার দেশ পত্রিকা বিএনপির ভেতরের সূত্র থেকে একরকম নিশ্চিতভাবে খবর দিচ্ছে। তবে আসিফ নজরুলের বিষয়ে আমার দেশ পত্রিকা লিখছে তাকে নিয়ে স্থায়ী কমিটির কোনো সদস্যের ঘোরতর আপত্তি আছে, কাজেই আসিফ নজরুল টিকে যেতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। আপনাদেরকে আমি বলেছিলাম যে বিএনপি নেত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর তার জানাজা অনুষ্ঠানে আসিফ নজরুল যেভাবে দৌড়াদৌড়ি করছিলেন এবং তারপর তিনি যেভাবে খালেদা জিয়াকে যে তার কফিন ঢাকা হয়েছিল যে পতাকা, সেই পতাকা নিয়ে তিনি যেভাবে ছুটে গেলেন তারেক রহমানের কাছে, কিংবা তিনি যখন লম্বা স্ট্যাটাস দিয়ে বসলেন যে কিভাবে তিনি সারাটা জীবন ভক্তি করে এসেছেন খালেদা জিয়াকে, কিন্তু যত ভক্তি করেছেন তত প্রকাশ করে উঠতে পারেন নাই, এসব লিখে বসলেন, তখনই আমি আপনাদের জানিয়েছিলাম যে আসিফ নজরুল স্যার অস্থির হয়ে উঠেছেন যাতে তিনি কোনো না কোনোভাবে বিএনপির পরবর্তী মন্ত্রিসভায় ঠাঁই পান। তবে আসিফ নজরুলের চাকরিটা পাকা কিনা তা নিশ্চিত করে বলতে পারছে না আমার দেশ। স্থায়ী কমিটির কোনো সদস্য যে তার বিষয়ে আপত্তি করবেন সেটা খুব স্বাভাবিক, কারণ বিএনপি ঘনিষ্ঠ এবং বিএনপি সমর্থক হিসেবেই যদিও বা তিনি এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে জায়গা পেয়েছিলেন এবং বিএনপি ঘনিষ্ঠ বুদ্ধিজীবী হিসেবেই তার যে বিরাট পরিচিতি, তারই সুবাদে তাকে ওয়াকারুজ্জামান সেনা ভবনে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ গঠনের পুরো আলোচনায় যুক্ত করেছিলেন একেবারে 5ই আগস্ট থেকে। কিন্তু বিএনপির বরাবরের অভিযোগ ছিল যে আসিফ নজরুল কোনো দায়িত্ব পালনে বা কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিএনপির কোনো চাহিদার বিষয়ে কর্ণপাত করেন নাই, বিএনপির কোনো পরামর্শের বিষয়ে কর্ণপাত করেন নাই। তিনি পুরো সময় পরিচালিত হয়েছেন জামায়াতে ইসলামী এবং জামায়াতে ইসলামী ঘনিষ্ঠ জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের দ্বারা। কাজেই আসিফ নজরুল শেষ পর্যন্ত চাকরিতে টিকতে পারবেন কিনা প্রশ্ন আছে, বিশেষ করে আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল যাকে নিয়োগ করেছিল বিএনপি, বিএনপির সবচেয়ে তাৎপর্যপূর্ণ যে পদে আগস্টে নিয়োগ দিয়েছিল, 6ই আগস্টে তারা অ্যাটর্নি জেনারেল পদটা নিয়ে নেয়, কারণ তারা জানতো তারেক রহমানের বিরুদ্ধে যে শতাধিক মামলা আছে সেসব মামলা খুঁজে খুঁজে বের করে সেগুলো নিষ্পত্তি করে ফেলার জন্য অ্যাটর্নি জেনারেলের মতো গুরুতর পদে তাদের নিজস্ব একেবারে বিশ্বস্ত লোক প্রয়োজন। সেই অ্যাটর্নি জেনারেল পদে থাকা আসাদুজ্জামানকে তারেক রহমান কিন্তু নমিনেশন দিয়ে সংসদ সদস্য বানিয়ে এনেছেন। কাজেই ওই আসাদুজ্জামানকে ধাক্কা দিয়ে সরিয়ে এখন আসিফ নজরুল সত্যিই আইন উপদেষ্টা হয়ে যাবেন কিনা বলা মুশকিল। তবে তারেক রহমান যদি জায়গা দিতে চান বা মোস্তফা সরোয়ার ফারুকী, আসিফ নজরুলের মতো উপদেষ্টারা যদি তারেক রহমানের মন জয় করে থাকতে পারেন, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো মন্ত্রণালয় তাদের জন্য খুঁজে পাওয়া যাবে। মানবজমিন শিরোনাম করেছে মন্ত্রিসভার আকার হবে ছোট। সেখানে তারা বলেছেন যে 20 থেকে 22 জনকে নিয়ে সাজানো হবে এই মন্ত্রিসভা, দক্ষ এবং অভিজ্ঞদের নিয়ে সাজানো হবে প্রাথমিক মন্ত্রিসভা। এর মধ্যে 2 জন যুক্ত হতে পারেন টেকনোক্র্যাট কক্ষটায়, অর্থ এবং পররাষ্ট্র এই 2 মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন নির্বাচিতদের বাইরে থেকে। এরই মধ্যে জানা যাচ্ছে তারেক রহমানের লন্ডন জীবনের অত্যন্ত ঘনিষ্ঠ তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, যাকে সঙ্গে নিয়ে তিনি ইউনূসের সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন 2025-এর জুনে, সেই হুমায়ুন কবির হতে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনোক্র্যাট কোটায়, কারণ তিনি নির্বাচনে মনোনয়ন পান নাই। এখন অর্থ মন্ত্রণালয়ের ব্যাপারটিও মানবজমিন লিখছে যে টেকনোক্র্যাট কোটায় আসতে পারে। এখন ধারণা করা হচ্ছে সেটা ইউনূস সরকার থেকে সালেউদ্দিন আহমেদকে দেওয়া হতে পারে। সারা বাংলা কিন্তু বলছে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব যাবে সাবেক অ্যাটর্নি জেনারেল আইনজীবী আসাদুজ্জামানের কাছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন আমির খসরু মাহমুদ চৌধুরী। যদিও বিএনপির সময়কার তারকা বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে বাণিজ্য মন্ত্রণালয় যাবে এ বিষয়ে এক রকমের স্থির ধারণা থাকবার পরেও পররাষ্ট্র মন্ত্রণালয় আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে যাওয়াটাও একটা স্বাভাবিক সিদ্ধান্ত হতে পারে, কারণ গত কবছর ধরে বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটিটা কিন্তু আমির খসরু মাহমুদ
মাহমুদ চৌধুরী নেতৃত্ব দিয়ে আসছেন। এছাড়া এখানে আবার লেখা হচ্ছে, সারা বাংলা আবার বলছে যে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন ডক্টর রেজা কিবরিয়া, মানে আওয়ামী লীগের শাহ এম.এস কিবরিয়া, আওয়ামী লীগ আমলের অর্থমন্ত্রী, তার পুত্র রেজা কিবরিয়া, যিনি নির্বাচনের ঠিক আগে আগে চমক জাগিয়ে এক রকমের বিএনপিতে যোগ দিয়ে নমিনেশনও পেয়ে গেছেন এবং নমিনেশন পেয়ে বিজয়ীও হয়েছেন, এবং এখন তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন বলে সারা বাংলা লিখছে। বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব সারা বাংলা বলছে সালাউদ্দিন আহমেদকে দেওয়া হবে। মানব জমিনে দেখেছি সালাউদ্দিন আহমেদ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলে ধারণা করা হয়েছে। এখানে বলা হচ্ছে সারা বাংলায় বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন আব্দুল আওয়াল মিন্টু। আসলে তো বাঘা বাঘা লোকেরা আছেন, একদিকে যেমন মন্ত্রিত্বের দায়িত্ব পালনকারী অভিজ্ঞ ব্যক্তিবর্গ আছেন বিএনপিতে, তেমনি ব্যবসায় বাণিজ্যে পেশায় খুবই দক্ষ এবং সুপরিচিত বাঘা বাঘা সব ব্যক্তিরা এবার নির্বাচিত হয়ে এসেছেন। কাজেই বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে আব্দুল আওয়াল মিন্টুকে, এমন কথা লিখছে সারা বাংলা। নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। শিক্ষা মন্ত্রণালয় আনম ও এসানুল হক মিলন, যিনি শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন এর আগের বার। এছাড়া সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর ওসমান ফারুকের নামও কিন্তু আছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব সারা বাংলা বলছে শামা ওবায়েদকে দেওয়া হবে। শামা ওবায়েদ অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে এসেছেন এই ১.৫ দশক ধরে। তিনি যেমন তার এলাকার রাজনীতিতে সক্রিয় ছিলেন, তেমনি এই যে বিভিন্ন বিদেশি কূটনীতিকদের সঙ্গে সম্পর্ক স্থাপন, আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বাধীন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক কমিটির সক্রিয় সদস্য হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন পুরো ১৫ বছর ধরে। এখন বলা হচ্ছে তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন, স্বাস্থ্য মন্ত্রণালয় পাবেন ডাক্তার এজেড.এম জাহিদ হোসেন, খালেদা জিয়ার দীর্ঘ সময়ের চিকিৎসক, এটা এক রকমের ধারণাই করা হচ্ছিল। তারেক রহমান ভোটের দিনে সংবাদ মাধ্যমের সামনে এসে বলেছিলেন যে আন্দোলন করেছেন যারা, তারা একসঙ্গে, তাদের সকলকে নিয়েই একটা সরকার গঠনের কথা তিনি ভাবছেন। তো তখন আবার সন্দেহ হয়েছিল যে এর মানে কি জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিকেও তিনি দলে নিচ্ছেন। এখন বোঝা যাচ্ছে যে জামায়াতে ইসলামী বা জাতীয় নাগরিক পার্টির সঙ্গে কোনো ভাগাভাগির বিষয় যে যাবেন না তারেক রহমান, যেটা তিনি রয়টার্সকে বলেছিলেন, সেটাতেই তিনি স্থির থাকছেন। আন্দোলনে একত্রে থাকা দল বলতে তিনি তার জোটের দলগুলোকে বুঝিয়েছেন। এর অংশ হিসেবে রেজা কিবরিয়া সদ্য যোগ দিয়েছেন, তিনি যেমন জায়গা পাচ্ছেন, তেমনি নিজের দল এনডিএম ছেড়ে মুসা বিন শমশেরের ছেলে ববি হাজ্জাজ যে বিএনপিতে এসে নির্বাচন করেছেন, তাকে দেওয়া হবে মন্ত্রীপদ, এমন কথা আছে। বিজেপির আন্দালিব রহমান পার্থ মন্ত্রীপদ পেতে পারেন, এ কথা আছে। গণ অধিকার পরিষদের নুরুল হক নূর সহ টেকনোক্র্যাট কোটায় 12 দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টি জাফরের চেয়ারম্যান মোস্তাফা জামাল হায়দারও আলোচনায় রয়েছেন বলে আমার দেশ পত্রিকা খবর দিচ্ছে। বিএনপির বহুল আলোচিত বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা, যিনি হাঁস মার্কায় স্বতন্ত্র দাঁড়িয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন, তিনি প্রথম আলোকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন নির্বাচনে তিনি বিজয়ী হচ্ছেন দেখতে পেয়েই বিএনপি থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাকে মন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে তিনি কিছুতেই বিএনপির দলে ফিরবেন না এবং তিনি এখন মন্ত্রিত্ব নেওয়ার কথা ভাবছেন না। বিএনপির তরফে আর কার কার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, কে কে নিজ গরজে বিএনপির সঙ্গে যোগাযোগ করছেন, কে কে তারেক রহমানের মন জয় করে শেষ পর্যন্ত বিএনপির মন্ত্রিসভায় জায়গা পাবেন, সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে। তবে আসিফ নজরুল আর ফারুকী সেখানে ঢুকে গেলে নিশ্চয়ই তাকে চমকপ্রদ ঘটনা বলতেই হবে।